তো এবার আসি হলো আমরা রেনাল বায়োপসির বিষয়টা যেটা পড়বো। রেনাল বায়োপসি বায়োপসি তো আমরা বুঝি অলরেডি যে কোথাও থেকে কোনো অর্গান হোক, কোনো মাসেল হোক, টিস্যু বা সেল কেটে নিয়ে স্টাডি করা হলো বায়োপসি, তাই না? তো insertion of a percutaneous needle into kidney to obtain a sample of tissue. কিডনি থেকে আমরা যখন স্যাম্পল নিই সেটাই হলো রেনাল বায়োপসি। এবং এটা করা হয় হলো পেশেন্ট প্রন পজিশনে শুয়ে থাকে, হ্যাঁ, প্রন পজিশনে শুয়ে থাকলে এ থেকে এই টেস্টটা করা হয়। এবং টেস্টের আগে প্রি টেস্ট কেয়ার কি ইনফর্ম কনসেন্ট অবটেইন বেসলাইন ক্লটিং স্ট্র্যাটেজি, ইয়েস। মানে এই টেস্ট বায়োপসির আগে অবশ্যই কিন্তু ক্লটিং স্টাডিটা করতে হবে। এবং কারণটা কি, এটা খুবই হাইলি ভাস্কুলার। কোনো কারণে যদি এই টেস্ট করার পরে যদি ব্লিডিং কন্ট্রোল করা না যায় তাহলে পেশেন্ট উইল ডাই। উইথহোল্ড এনি অ্যান্টিকোয়াগুলেন্ট ফর এ উইক অর মোর, ইয়েস। যে কোনো প্রকার অ্যান্টিকোয়াগুলেন্ট বন্ধ করে ফেলতে কমপক্ষে ১ সপ্তাহ কিংবা তারও বেশি। NPO the night before the test, uncontrolled hypertension is a contraindication of renal biopsy, yes. যদি হাইপারটেনশন থাকে তার মানে কি, হাইপারটেনশন থাকলে বায়োপসি করা যাবে না। Care during procedure. Position patient in a prawn with a pillow under abdomen and shoulder. Done under ultrasonic guidance. এবং এই টেস্টটা প্রন পজিশনে করা হয়। এই যেরকম প্রন পজিশনে আল্ট্রাসাউন্ড দিয়ে একদম বড় দিয়ে করা হয়। আর এই ৩টা প্রসিডিউরের আগে অবশ্যই বেসলাইন স্টাডিজ করতে হবে। রেনাল বায়োপসি, লিভার বায়োপসি আর টোন্সিলেক্টমি। এবার আসলে নেচার অফ ব্লিডিং বা ইউরিন অ্যাপিয়ারেন্স, সিস্টোস্কোপি। এটা বলছি অলরেডি, হ্যাঁ। মাইল্ড হেমাচুরিয়া ফর সেভারাল ডেজ ইজ সোজা কথা। ব্রাইট রেড কিন্তু অল টাইম কনসার্নিং, হ্যাঁ। ব্রাইট রেড অল টাইম কনসার্নিং, মাথায় রাখতে হবে। এবার আসলে পোস্ট টেস্ট কেয়ার। প্রি টেস্ট কেয়ারের ভিতরে এই দুটো লাইন গুরুত্বপূর্ণ। অবটেইন বেসলাইন ক্লটিং, আইটা উইল উইথহোল্ড এনি অ্যান্টিকোয়াগুলেন্ট ফর 1 উইক। Post test care, patient should lie in supine and on bed rest for 6 to 8 hours. Check biopsy site for bleeding. Encourage there থেকে 2 liter of fluid per day. Monitor for hematuria. Mild hematuria is normal for several days. দেখো মাইল্ড হেমাচুরিয়া, মাইল্ড, আমরা বলছিলাম মাইল্ড, মডারেট, তারপরে সাম, এগুলো হলো নর্মাল। কিন্তু সিভিয়ার, অ্যাগ্রেসিভ, ভিগোরাস এগুলো হলো অ্যাবনর্মাল, হ্যাঁ, এই শব্দগুলো। Mild hematuria খুবই normal for several days. Urine that is bright red for longer than 1 week should be reported. Yes, bright red longer than 1 week should be reported. Periodic monitor of H and H মানে হেমাটোক্রিট এবং হিমোগ্লোবিন, হেমাটোক্রিট এবং হিমোগ্লোবিনও চেক করতে হবে, হ্যাঁ। হিমোগ্লোবিন তো আমরা বুঝি। Avoid heavy lifting and strenuous activity for 2 weeks. Yes. আর আরেকটা জিনিস হলো কি, আনকন্ট্রোলড হাইপারটেনশন কন্ট্রোল ফর রেনাল বায়োপসি। এবার আসি হলো ইউরিনারি ক্যাথেটারাইজেশন, মানে ক্যাথেটার এই স্টেপ গুলো আর কি, হ্যাঁ, ক্যাথেটার কিভাবে করতে হয়। এক্সপ্লেইন দ্য প্রসিডিউর অ্যান্ড কালেক্ট নেসেসারি ইকুইপমেন্ট, ওয়াশ হ্যান্ডস অ্যান্ড পজিশন দ্য পেশেন্ট, ওপেন দ্য ক্যাথেটারাইজেশন কিট অ্যান্ড উইয়ার স্টেরাইল গ্লোভস, ইউজ স্টেরাইল টেকনিক ডিউরিং ইনসার্শন, lubricate the catheter and insert it through the meatus, observe for urine return and obtain a specimen as needed, connect drainage tubing to the catheter and tape। নার্সিং কেয়ার কি, for indwelling catheter, maintain catheter patency, observe for signs of obstruction like decreased urine bag, মানে যদি ইউরিন ব্যাগে ইউরিন কম আসে, ব্লাডার ডিস্টেনশন, ডিস্টেন্ট যদি ব্লাডার থাকে, ইরিটেবিলিটি বা ইনক্রিজড কনফিউশন ফর পেশেন্টস হু হ্যাভ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। ইয়েস, দেখবা আহ, এখানে দেখো ইরিটেবিলিটি বা ইনক্রিজড কনফিউশন ফর এ পেশেন্ট হু হ্যাভ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, যদি ইউরিনারি মানে ব্যাগ দেয়া থাকে, আই মিন ক্যাথেটার দেয়া থাকা অবস্থায় পেশেন্টের যদি ইরিটেবল এবং কনফিউজড থাকে, আই রিপিট,
মানে ক্যাথেটার দেয়া আছে, পেশেন্ট ইরিটেবল অথবা কনফিউজ থাকে, এটা কিন্তু পেশেন্টের ইউটিআই অথবা সেপসিস ইন্ডিকেট করে। লিখে রাখো। ইউরিনারি ব্যাগ দেয়া আছে, পেশেন্টের ক্যাথেটার ব্যাগ দেয়া আছে, হ্যাঁ, পেশেন্টের ক্যাথেটার দেয়া আছে, এরপরে পেশেন্টের ইরিটেবল অথবা কনফিউজড, পেশেন্ট ইউরিনারি ব্যাগ দেয়া আছে, ইরিটেবল অথবা যদি কনফিউজ থাকে, এটা কিন্তু হয় পেশেন্ট ইউটিআই আছে ইন্ডিকেট করবে, অথবা পেশেন্টের সেপসিস হয়েছে। সোজা কথা, ব্যাকটেরিয়াল গ্রো বেশি গেছে, বেড়ে গেছে আর কি। এরপর একটা জিনিস আছে, ভয়েডিং অ্যারাউন্ড ক্যাথেটার, মানে ক্যাথেটার দেয়া আছে, তারপরে ক্যাথেটার সাইড দিয়ে ইউরিন লিক করতেছে। যদি এরকম হয়, ভয়েডিং অ্যারাউন্ড ক্যাথেটার এরকম যদি হয়, তাহলে কিন্তু এটা ইট কুড বি অ্যান ইন্ডিকেশন অফ ক্লট। ঠিক আছে, মানেটা হলো ক্যাথেটার দেয়া আছে, ক্যাথেটারের পাশে দিয়ে আম, আচ্ছা, এই যে দেখো, এই যে ক্যাথেটার দেয়া আছে, এই যে ক্যাথেটার যদি এই ইউরেথ্রার ভিতর দিয়ে ঢুকানো থাকে, উম, অবশ্যই তো ইউরেথ্রার ভিতর দিয়ে মানে ইউরেথ্রার ভিতরে ঢুকানো থাকে, এবং ইউরেথ্রার সাইড দিয়ে যদি ইউরিন ড্রিবলিং, আই মিন ইউরিন যদি পড়তে থাকে, ক্যাথেটার দিয়ে না বের হয়ে যদি ইউরিনের ক্যাথেটারের পাশ দিয়ে পড়তে থাকে, তাহলে এটা হয় ইউরিন ক্যাথেটার ইউরিনারি ব্লাডারের ভিতরে ক্লট, অথবা তোমার ইউরিন এই যে কি বলে, তোমার মানে কিং 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 না, আই মিন ধর হুদাই পেঁচাই দিছি, মানে ইউরিনারি ব্লাডারের ভিতরে ক্যাথেটার আছে, বাট ইউরিনটা ক্যাথেটার দিয়ে না বের হয়ে বের হইতেছে ইউরিনারি ক্যাথেটারের সাইড দিয়ে, এটা ইউরিনারি ব্লাডারের ভিতরে ক্লট ইন্ডিকেট করে, ইউরিনারি ব্লাডারের ভিতরে ক্লট হয়েছে এরকম ইন্ডিকেট করে, সোজা কথা। আর এই ইউরিনারি ক্যাথেটারাইজেশনের ফলে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, এটা খুবই স্বাভাবিক। এবার আসলে হলো এই ক্যাথেটারের ইন্ডিকেশনটা কি? ইউরিনারি অবস্ট্রাকশন, যদি ইউরিন অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন এই ইউরিনারি ক্যাথেটার দেওয়া হয় প্রি অপারেটিভ পেশেন্ট, এটা তো আমরা জানি, প্রলং ইমোবিলাইজেশন, এন্ড অফ লাইফ সাপোর্ট, প্রমোট হিলিং অফ পেরিনিয়াল অর স্যাক্রাল উন্ড। অনেক সময় আমাদের বিভিন্ন ইনজুরি হয়, মানে তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা এই ধরনের কিছু হতে পারে, অথবা বেড শোরের ক্ষেত্রেও এই ইন্ডোলিং ক্যাথেটার ব্যবহার করা হয়। কেন? কারণ একে তো শোর বা অথবা ইনজুরি হয়েছে পেরিনাল এরিয়া অথবা স্যাক্রাল এরিয়াতে, আর এর ভিতরে যদি আবার ইউরিনটা যদি ওই একই জায়গায় যে পড়ে, ওই জায়গাটা আরো বেশি কন্টামিনেটেড হয়ে যায়, এই জন্য ইন্ডোলিং ক্যাথেটার দিয়ে এটাকে ইয়ে করা হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, হ্যাঁ, ইনকন্টিনেন্স ইজ নট এ রিজন ফর ক্যাথেটারাইজেশন, যদি আমাদের বাংলাদেশে এটা বেশি করা হয়, মানে পেশেন্ট প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, আমরা পেশেন্ট যেহেতু প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, এই জন্য ক্যাথেটার করাই দিই, যেটা বাংলাদেশে খুবই কমনলি হয়। নাইট রাত্রেবেলা পেশেন্টের বারবার উঠে বাথরুমে যাবে, অথবা পেশেন্ট বলতে পারতেছে না কখন বাথরুম করে, আমরা পেশেন্টকে ইউরিনারি ক্যাথেটার করে দিই, যেটা ইটস নট এ ইন্ডিকেশন অফ ইউরিনারি ক্যাথেটারাইজেশন। হ্যান্ডক্লিক সিটি কোশ্চেনটা প্রায় করে, ইনকন্টিনেন্স ইজ নট এ রিজন ফর ক্যাথেটারাইজেশন। এবং ইনডুইলিং ক্যাথেটার চেঞ্জ করার একটা প্রোটোকল আছে, যে নরমাল বা রাবার ক্যাথেটার যেটা, এটা 30 দিন পর পর চেঞ্জ করতে হয়, 30 দিন, ইউজুয়ালি এভরি 30 ডেজ। আর সিলিকন ক্যাথেটার যেটা 3 মাস, 60 থেকে মানে 2 মাস থেকে 3 মাস বা 60 to 90 ডেজ পর পর চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে হয় আর কি। 2 থেকে 3 মাস সিলিকন ক্যাথেটার, আর রাবার ক্যাথেটার বা হলিস ক্যাথেটার হলো 30 দিন ডিউরেশন আর কি, হ্যাঁ। তারপর হলো ইরিগেট ক্যাথেটার অ্যাজ নেসেসারি, কারণ ক্যাথেটার ইরিগেশন না করলে অনেক সময় ক্যাথেটারের ভিতরে ডেবরি, আই মিন এই যে ইউরিনারি ব্লাডারের ভিতরে যে পরিমাণ এই অদক্ষেপ পড়ে, আই মিন বিভিন্ন ধরনের পদক্ষেপ, এগুলো আবার ইউরিনারি ব্লাডারের ভিতরে হ্যাঁ, ওই, সাদা সাদা পদক্ষেপ আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরে এটা ইরিগেশন দেয়।
রাইট। এটা তোমার এডুকেশনের প্রয়োজন পড়ে। তোমার না হলে তোমার ওই ইয়েটা ব্লক হয়ে যেতে পারে, ক্যাথেটারের টিউবটা। রিলিভ ব্লাডার স্পাজম বাই বেলাডোনাস সাপোজিটরিজ ইফ অর্ডার্ড। ইয়েস। এই বেলাডোনা এক ধরনের মানে কি বলে এটাকে? তোমার এক ধরনের আম কবিরাজি টাইপের এক ধরনের সাপোজিটরি, যেটা অ্যান্টি স্পাসমোটিক, মানে এই ইউরিনারি ব্লাডারের ভিতরে যেহেতু একটা টিউব আর্টিফিশিয়াল, এটা দিলে এক ধরনের একটু অস্বস্তি অস্বস্তি লাগে। তো এই অস্বস্তিটা তোমার এই বেলাডোনা সাপোজিটরিটা তোমার অ্যান্টি স্পাজমোটিক বা স্পাজম অ্যান্টি স্পাজম হিসেবে কাজ করে। অলওয়েজ কিপ দ্য ব্যাগ বিলো দ্য লেভেল অফ দি ওয়েস্ট। ইম্পর্টেন্ট। ইয়েস। কখনো ইউরিনারি ব্যাগ অ্যাবভ দি কিডনি বা অ্যাবভ দি ওয়েস্ট রাখা যাবে না, অবশ্যই বিলো দ্য ওয়েস্ট রাখতে হবে। প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো। আচ্ছা, দেখো হ্যাঁ দেখি কালকে করাইছিলাম, আজকে ধরতে পারো কিনা। দেখো এটা বিলো দ্য ওয়েস্ট, ইউরিনারি ব্যাগটা বিলো দ্য ওয়েস্টে রাখা হয়েছে। এটা যদি আমরা অ্যাবভ দি ওয়েস্ট রাখি কি হইতে পারে দেখি বলো তো? পারে না। যে কেউ বলবো ইউরিন, হ্যাঁ বলো। ব্যাকফ্লো করবে ভাই, ফ্লো করলে ইনফেকশন হবে, ইউটিআই রিস্ক বাড়বে। হ্যাঁ, দেখো এই যে ব্যাক ফ্লো করে এটা তোমার ইউরেথ্রা হয়ে আবার কিন্তু ইউরেথ্রা হয়ে ইউরিনারি ব্লাডারের দিকে চলে যাবে। তখন প্রবলেমটা হয় কি, তখন ওই যে রেট্রোগ্রেড পাইলোনেফ্রাইটিস হয়, রেট্রোগ্রেড পাইলোনেফ্রাইটিস। মানে কিডনি ইউটিআই তো হবে হবে, তারপরে কিডনিতে ইনফেকশন হয়ে যাবে, এটা পাইলোনেফ্রাইটিস বলে। কিডনি ইনফেকশন পাইলোনেফ্রাইটিস হয়ে যায়। আর যেহেতু ক্যাথেটারের ইয়েটা অনেক বেশি ইয়ে থাকে, কি বলে, অনেক বেশি জার্ম থাকে, সহজে তো চেঞ্জ হয় না, মোটামুটি কয়েকদিন পর পরই তো চেঞ্জ করে। অলওয়েজ কিপ দ্য ব্যাগ বিলো দ্য লেভেল অফ দি ওয়েস্ট টু প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো। আরেকটা কোশ্চেনে দেখবা, এই ব্যাগ রিলেটেড একটা কোশ্চেন, কিডনি ব্যাগ, সরি ইউরিনারি ব্যাগ রিলেটেড। পেশেন্ট ট্রলি দিয়ে যাইতেছে, পেশেন্টের ব্যাগটা কই রাখবে? ট্রলির উপরে, ট্রলির নিচে, স্যালাইন ব্যাগের ওইখানে? তাই না, পারে না? এটা একটা কমন ইয়ে না, কমন কোশ্চেন না? এটা করতে হবে, এইটাই তো ওই যে যদি হচ্ছে বিছানার উপরে, ওইখানে লেখা থাকে যে বিছানার উপরে রাখবি কি, না। তখন তো ওই যে ব্যাকফ্লো এই হ্যাঁ, পাইলোনেফ্রাইটিস। এটা খুবই কমন এই কোশ্চেনটা। অবশ্যই রাখতে হবে বিলো দ্য ওয়েস্ট। তারপরে সুইচ টু লেগ ব্যাক ডিউরিং ডে অফ অ্যাম্বুলেটরি পেশেন্ট। ইয়েস। মানে যদি, যেহেতু সারাদিন হাঁটাহাঁটা চলা করে, তখন এই পায়ের ভিতরে এরকম লেগ ব্যাগ আছে এটা, অথবা তোমার পায়ের সাথে কষ্ট দিয়ে আটকে যাওয়া যায়। যাই হোক। তারপরে অ্যাসিডের ডায়েট অর অ্যাসকর্বিক অ্যাসিড টু ডিক্রিজ চান্স অফ ইউটিআই। ইয়েস। টু প্রিভেন্ট দ্য ইউটিআই ইউরিন শুড বি অ্যাসিডিফাইড। যদি ইউটিআই এর প্রিভেনশন করতে হয়, অবশ্যই পেশেন্টের ইউরিন যেন অ্যাসিডিফাইড করা হয়। অ্যাসিডিফাইড মানে কি? সোজা কথা, অ্যাসিডিফাইড মানে হলো তোমার মানে টক জাতীয় খাবার। আই মিন যে খাবারগুলোতে অ্যাসকর্বিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড দিয়ে অ্যাসিড পরিমাণ, লাইক লেবু, ঠিক আছে, ভাইটামিন সি কন্টেইনিং যে ফুড ফ্রুট গুলো আছে বা খাবার, তারা বেশি সেগুলো বেশি করে খাইতে হবে। তবে ইউরিন ইয়ে হয় তোমার কি বলে অ্যাসিডিফাইড হয়। লাইক ক্র্যানবেরি, প্রুনস, পাঁচ, ভাইটামিন সি, এটা অনেকবার পাবা, এই স্লাইডটার কিন্তু ইম্পর্টেন্স অনেক, কোশ্চেনে আনলিমিটেড টাইম কোশ্চেনে পাবা। ক্র্যানবেরি, প্রুনস, পাঁচ, ভাইটামিন সি, এগুলা মানে সোজা কথা কি, ভাইটামিন সি বা টক জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। নো কার্বোনেটেড বেভারেজেস, কোনো মানে সফট ড্রিঙ্ক খাওয়া যাবে না। অ্যাভয়েড এনিথিং দ্যাট কন্টেইন বেকিং সোডা। তারপর আসি হলো চেঞ্জ দ্য, অনেকে বলে বেশি টক খাইলে ভাই ক্রিয়েটিন বেড়ে যায়। না না বিষয়টা এরকম না। চেঞ্জ দ্য ক্যাথেটার বা ব্যাগ অ্যাজ পার প্রটোকল ফর লং টার্ম পেশেন্ট। ইয়েস। লং টার্ম পেশেন্টের ক্ষেত্রে রাবার বা ফলিক্যারের জন্য জানে হুম, বুঝি নাই। তাদের হচ্ছে ইয়োগার্ট দেওয়া